এটা আসলেই ঐতিহাসিক। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, স্পেশালি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জড়িত ছিল, তাদের সাথে একসাথে বসে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, অম্ল মধুর সমস্ত আলোচনা ওখানে হয়েছে। এটা সব কিছুই রেকর্ডেড আছে। এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অবশ্যই একটি পরিবর্তনের আভাস। এই আলোচনার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ প্রণীত হওয়ার পথে, এবং এই সনদ প্রণীত হলে, স্বাক্ষরিত হলে, বাস্তবায়িত হলে জাতীয় জীবনে একটা, আমি বৈপ্লবিক পরিবর্তন বলবো না, কিন্তু একটি বিশাল পরিবর্তন আসবে। যেই পরিবর্তনটার জন্যেই বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে। ভোটাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, সাংবিধানিক অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য, এবং সংবিধানে উল্লেখিত সমস্ত মৌলিক অধিকারগুলো, ফান্ডামেন্টাল রাইটসগুলো মানুষ ভোগ করার জন্য এই পরিবর্তনগুলো, এই সংস্কারগুলো অবশ্যই প্রয়োজন আছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যেগুলো শব্দ প্রয়োগ, তার সবগুলোর সাথে আমি একমত নই। মৌলিক পরিবর্তন, সংবিধানে যেটাই পরিবর্তন আসবে সেটাই মৌলিক পরিবর্তন হবে, সংশোধন হবে। তবে তার মধ্যে প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস, সরকার পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার, জুডিশিয়াল অনেক কিছু রিফর্মস, নির্বাচন পরিচালনার বিষয়ে রিফর্মস, এগুলো অবশ্যই মৌলিক পরিবর্তন বলে ধরে নেওয়া যায়। সেই সমস্ত 19টা বিষয়ে তারা চিহ্নিত করেছিলেন মৌলিক পরিবর্তন হিসাবে। এখানে 12টি বিষয়ে আমরা সরাসরি সকল রাজনৈতিক দল একমত হয়েছি। বাকি 7টা দফার মধ্যে আমাদের কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে, অন্যান্য দলের 2-1টা নোট অফ ডিসেন্ট আছে। তো এগুলো এমন কিছু গুরুত্বপূর্ণ নয়। আমাদের নির্বাচনী ইশতেহারে আমাদের যে 31 দফা, তার ভিত্তিতে নির্বাচনী ইশতেহার হবে। বাংলাদেশে যে ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তাদের প্রত্যাশা, তাদের অঙ্গীকার, তাদের স্বপ্নকে আমরা ধারণ করে আমরা ইশতেহার নির্মাণ করব। আগামী দিনে তারুণ্যের যে রাজনৈতিক ভাবনা, সেটাকে আমরা ধারণ করব, এবং বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য যে রাষ্ট্র কাঠামো সংস্কারের যে সমস্ত প্রস্তাবনাগুলো আমাদের আছে, সেগুলো আমরা ধারণ করব। মোটামুটি আমরা বলতে পারি এটাই হবে বাংলাদেশের এই জাতির একটি মুক্তির সনদ, আমাদের আগামী দিনের নির্বাচনী ইশতেহার। ভিন্নমতগুলো এরকম যে আমরা ঠিক এইভাবে একমত নই, কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট সহ আমরা একমত। যেমন আমি 70 অনুচ্ছেদের কথা বললাম, আরেকটা বলি, যেমন প্রধানমন্ত্রীর একই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকলে তিনি লিডার অফ দি হাউস থাকতে পারবেন, এ বিষয়ে সবাই একমত। কিন্তু দলীয় প্রধানমন্ত্রী হবেন কিনা এ বিষয়ে কারো কারো নোট অফ ডিসেন্ট আছে, আমাদেরও আছে। যেমন আমরা মনে করি দলীয় প্রধান, শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণে তার ডেমোক্রেটিক রাইটটা তো ক্ষুণ্ণ হতে পারে না প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে, এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস নয়। সুতরাং আমরা মনে করি এই অপশনটা খোলা রাখা উচিত। আর যারা পার্লামেন্টারি পার্টিতে, মানে মেজরিটি পার্টি হবে, তারা নির্ধারণ করবে কে প্রধানমন্ত্রী হবে। তারা দলীয় প্রধানকেও করতে পারেন, নাও করতে পারেন। সুতরাং এই রাজনৈতিক অপশনটা, ডেমোক্রেটিক অপশনটা খোলা রাখা উচিত। এইখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আমাদের প্রতিটি স্তরে আমরা এখন সরাসরি নির্বাচনের মধ্য দিয়েই আমাদের কমিটিগুলো গঠিত হচ্ছে, তৃণমূল পর্যায় থেকে। আপনারা লক্ষ্য করে থাকবেন এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আমরা কেন্দ্রীয় সম্মেলনের ক্ষেত্রেও করতে চাই। তবে বাংলাদেশের মানুষকে ওভারনাইট রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের দিকে আমরা নিতে পারবো কিনা, এটাও একটা বিষয়, কারণ এগুলো গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের বিষয়। আর পার্লামেন্টের প্র্যাকটিসটা হচ্ছে জনগণ তার সার্বভৌম অধিকার প্রয়োগ করে তার সংসদ সদস্য নির্বাচিত করেন। তারা পার্লামেন্টারি পার্টিতে যে দল মেজরিটি পাবে, তারা প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। তো এইটা তো কমপ্লিট ডেমোক্রেটিক একটা প্রসেস, এখানে অন্য কিছুর সাথে তুলনা করা যাবে না। আমরা যে দৃষ্টিতে দেখি তা হলো সাংবিধানিকভাবে রাষ্ট্রের সকল অঙ্গ, 3 অঙ্গ, বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগ, তার সাংবিধানিক এখতিয়ারের মধ্য থেকেই, তার সীমারেখার মধ্য থেকেই তারা তাদের কর্ম পরিচালনা করবেন। এখন জুডিশিয়ারিতে যেভাবে আওয়ামী লীগের সময় বিচারপতিদেরকে পার্লামেন্টের অধীনস্থ করা হয়েছিল ইমপিচমেন্টের জন্য, সেটা হচ্ছে সরাসরি হস্তক্ষেপ। সেই রকম সীমারেখা কখনোই এক অঙ্গ আর এক অঙ্গের উপরে হস্তক্ষেপ করতে পারবে না, সীমারেখা লঙ্ঘন করতে পারবে না। এখন আসুন, যদি জুডিশিয়ারি কমপ্লিটলি আমরা স্বাধীন করার জন্য যে অঙ্গীকার আমাদের আছে এবং করা হচ্ছে, আর আইনসভা তার সাংবিধানিক এখতিয়ারের মধ্যে আইনসভার স্বাধীন, সে আইন প্রণয়ন করবে। নির্বাহী বিভাগের ক্ষেত্রে সে নির্বাহী বিভাগকে যদি আমরা
ক্রিপল করি, পঙ্গু করে দেই নির্বাহী বিভাগের যে কর্ম পরিচালনা করার জন্য তার যে এখতিয়ার আছে, এখানে যদি আমরা স্বাধীনতা না দিই বা স্বচ্ছভাবে সুচারুরূপে যদি কর্ম করতে না দিই, তাহলে নির্বাহী বিভাগ হবে অনেকটা হামাগুড়ি দিয়ে চলার মতো। কারণ নির্বাহী বিভাগের কাছে বাংলাদেশের জনগণের অনেক প্রত্যাশা, তাকে দায়বদ্ধ থাকতে হয় জনগণের কাছে। নির্বাহী বিভাগকে দায়বদ্ধ থাকতে হয় জয়েন্টলি পার্লামেন্টের কাছে, ক্যাবিনেটকে জয়েন্টলি লায়েবল থাকতে হয় পার্লামেন্টের কাছে, এবং নির্বাহী বিভাগের পরিচালনার জন্য যারা নির্বাচিত হন তারা সরাসরি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি, বাস্তবায়ন করতে হবে অনেক অঙ্গীকার। কিন্তু তার কাছে যদি অথরিটি না থাকে, কর্ম পরিচালনা করার মতো যদি যথেষ্ট শক্তি সামর্থ্য এবং আইনি অপশন না থাকে, তাহলে তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারবে না। অথচ দিন শেষে এই নির্বাহী বিভাগের কাছেই মানুষ জিজ্ঞেস করবে যে জাতির অঙ্গীকার প্রত্যাশা পূরণ হলো না। সেই জন্য আমরা বলেছি যে সমস্ত সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আইন আছে, সেই আইনগুলো আমরা স্ট্রেনথেন করব। সেই আইনের মাধ্যমে সেখানে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করব। কিন্তু যদি একবার সংবিধানে যে নিয়োগ কমিটির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ হয়, সেইটাতে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে সেটা আবার সংশোধন করা, সেটা সংবিধান সংশোধন করতে হবে, আদারওয়াইজ পারা যাবে না। সেই জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং আমরা মনে করেছি নির্বাচন কমিশনকে আমরা সেইভাবে গঠন করি, সেটা আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের প্রস্তাব অনুসারে হয়েছে। কিন্তু অন্যান্য সংগঠন যেগুলো সংস্থাগুলো করেছে, যেমন দুদক, যেমন পিএসসি, যেমন অন্যান্য, সেখানে আমরা বলেছি এই সংগঠনগুলো যেভাবে আছে সেখানে সেই আইনগুলো আমরা এমনভাবে প্রণয়ন করি যে আইনগুলোর মধ্য দিয়ে সেই সমস্ত সংস্থাগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং তাদের ফাংশনসগুলো আরও যাতে পরিষ্কারভাবে জনগণের জন্য প্রয়োগ করা যায় সেভাবে হবে। কিন্তু এমন কোনো অঙ্গকে, এমন কোনো হাতিয়ার দেয়া যাবে না যাতে জনগণকে তারা জিম্মি করে ফেলে। রাষ্ট্রের বেআরাম বা অসুখ সে জায়গায় নয়। রাষ্ট্রের যে অসুস্থতা এসেছিল সাংবিধানিকভাবে, সেই জায়গাটা হচ্ছে কেয়ারটেকার সরকার ছিল না। কেয়ারটেকারকে পরিবর্তন করার জন্য কোনো কঠিন বিধান ছিল না, এবং রাষ্ট্রের স্বাধীন জুডিশিয়ারি ছিল না। জুডিশিয়ারি স্বাধীনতা বুক করতে পারে না, দলীয়করণ করা হয়েছে। এবং নির্বাচন কমিশনকে, যদিও সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন স্বাধীনতা বুক করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অধীনস্থ হয়ে গিয়েছিল নির্বাহী বিভাগের। রাষ্ট্রের অসুখ ছিল ওই জায়গায়। তা আমরা সেই জায়গাগুলো অ্যাড্রেস করেছি। রাষ্ট্রের অসুস্থতা ছিল, ফ্রিডম অফ প্রেস ছিল না, আমরা সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করেছি। যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ দি ইলেকশন কমিশন এনশিওর করা, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের বিধান পুনঃপ্রবর্তন করা এবং সেটাকে পরিবর্তন করতে গেলে গণভোটের ব্যবস্থা করা, এগুলোই ছিল আমাদের অ্যাড্রেস করার জায়গা, এবং সেটা আমরা অ্যাড্রেস করেছি। এবং সেগুলো করা হলে কখনোই রাষ্ট্রে আর কোনো সাংবিধানিক অথবা সংসদীয় ফুয়েরার বা একনায়কতান্ত্রিক অবস্থার সৃষ্টি হবে না, বা ব্যক্তি স্বৈরতান্ত্রিক অবস্থার সৃষ্টি হবে না। এখানে আমরা নজর দিই। কিন্তু শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে একটি সত্যিকার কার্যকর রাষ্ট্র পরিচালনা করা যাবে না। না, এটা আমাদের টেবিলে আসে নাই। আলোচনার ক্ষেত্রে এসছে 6টার মধ্যে আমরা 4টাতে আমাদের দলের পক্ষ থেকে রাজি হয়েছে, বাকি 2টাতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। যুক্তিটা হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশনকে যদি স্বাধীনতা দেয়া হয় এভাবে, যদি কোনো সময় নির্বাহী বিভাগের বিরুদ্ধে এই এনার্জি রেগুলেটরি কমিশন যায় যে বিদ্যুতের ইউনিট প্রাইস 50 টাকা করে দিল, তখন তো নির্বাহী বিভাগ আর ক্ষমতায় থাকতে পারবে না 1 মাস বা 1 দিনও। তো সুতরাং এনার্জি রেগুলেটরি কমিশন যেহেতু পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে এই সমস্ত রেট ঠিক করে, সুতরাং এইখানে কমিশন রাষ্ট্রপতি যদি ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করেন, দায়িত্বটা তো নির্বাহী বিভাগের, অথচ অথরিটি থাকবে রাষ্ট্রপতির, সেটা একটু ক্ল্যাশ হয়ে যায়। জবাবদিহি করতে হবে নির্বাহী বিভাগকে, অথচ নিয়োগটা দিবে রাষ্ট্রপতি। এখন যদি তাই হয়, এখন কোনো সময় যদি এনার্জি রেগুলেটরি কমিশন নির্বাহী বিভাগের বিপক্ষে কর্ম করে এবং একটা এমন এনার্জির রেটের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে যদি একটা হুইমজিক্যাল ডিসিশন নেয়,
সাফার করতে হবে জনগণকে এবং নির্বাহী বিভাগকে। বাংলাদেশের এনার্জি এবং পাওয়ার সেক্টরে আমাদের যে এখনো পর্যন্ত সংকট অবস্থা, সেই সংকট অবস্থাকে সামনে রেখেই আমরা এই চিন্তাটা করছি। যদি আমরা এমন হতো যে আমাদের দেশে কোনো এনার্জি ক্রাইসিস নাই, কোনো পাওয়ারের ক্রাইসিস নাই, বিদ্যুতের ক্রাইসিস নাই, তখন আমরা অন্যভাবে চিন্তা করতে পারতাম। গভর্নরের ক্ষেত্রে বলি, আপনাদের বক্তব্যটা খুবই সঙ্গত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকে যদি আমরা স্বায়ত্তশাসিত সংগঠন হিসেবে, সংস্থা হিসেবে যদি পরিচালনা করতে চাই, করতে পারি, তাহলে এই সমস্যাটা আর থাকে না। কিন্তু সেখানে আইনটা পরিবর্তন না করে যদি আমরা শুধু নিয়োগের ক্ষমতাটা রাষ্ট্রপতিকে দেই, তাহলেও কিন্তু সঠিক হবে না। কারণ দেশের আর্থিক ব্যবস্থাপনা যে অবস্থায় আমাদের এখন আছে, সেই অবস্থার মধ্যে অবশ্যই মানুষরা পরিবর্তন চায় যে বাংলাদেশ ব্যাংক এমনভাবে রেগুলেটরি অথরিটি হিসেবে কাজ করুক যাতে ব্যাংকগুলো যেভাবে ধ্বংস হয়েছে সেটা না হোক। সেই জন্য আমাদের প্রস্তাব হলো আমরা জাতীয় সংসদে ব্যাপক আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত যেভাবে আইন প্রণয়ন করা দরকার এবং স্বায়ত্তশাসন নিশ্চিতের জন্য যেভাবে আইন প্রণয়ন করা দরকার সেটা সেখানে করি। শুধুমাত্র একজন গভর্নর নিয়োগ হয়ে গেল, রাষ্ট্র ব্যবস্থা বা গভর্নরের বা বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি অবস্থা কিন্তু পরিবর্তন হবে না। আমি দেখি ২৭টা দল কারা এবং ২৭টার বাইরে কারা, এইভাবে দেখি। জনগণের প্রতিনিধিত্ব, জনগণের মধ্যে কারা কত অংশের প্রতিনিধিত্ব করে আমি সেভাবে দেখি, এবং তাদের পার্লামেন্টে অংশটা কতটুক থাকবে আমি সেভাবে দেখি। এর বেশি আমি খুলাসা করে বলতে চাই না যে নাম্বার অফ পার্টিস বেশি হলেই যে সেটা সংখ্যাধিক্য পাবে জনগণের মধ্যে, সেটা ঠিক নয়। দিস ইজ মোস্ট ভ্যালিড কোয়েশ্চেন। আমরা যদি ৩৬টা দলও ওখানে যাই, ৩২টা দলের সাথে আলাপ হয়েছে, কোনো সময় ৩৮টা দলকে চিঠি দিয়েছে, সব দল মিলে বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করি, এটা যদি আমরা দাবি করি, তাহলে এটাও একটা গ্রামাটিক্যালি মিস্টেক। কারণ বাংলাদেশের সকল মানুষ তো রাজনৈতিক দলের সদস্য নয়। এবং বলা যায় যে ফ্লোটিং ভোট যেটা বাংলাদেশের, সেই ভোটের সংখ্যা কিন্তু কমসে কম 40%, 40 to 50%। তারা তো কোনো রাজনৈতিক দলের সদস্য নয়। এমনকি সমর্থন তখন করে যখন ভোট দিতে যায় পক্ষে। তো সুতরাং যদি আমরা মনে করি যে এই রাজনৈতিক দলগুলো আমরা শতভাগ জনগণের প্রতিনিধিত্ব করি, এটা সঠিক নয়। গণভোট কখন হয়? আমাদের সংবিধান অনুসারে গণভোট হবে কয়েকটা প্রভিশনে। এছাড়া যদি জাতীয় ভিত্তিতে সবাই ঐক্যমত্য হয় যে কোনো বিষয়ে গণভোট হবে, সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল প্রভিশন হবে, কিন্তু জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হতে পারে। কিন্তু সেই বিষয়টাতে হবে একটা সুনির্দিষ্ট বিষয় অথবা দুইটা সুনির্দিষ্ট বিষয়। এই অসংখ্য সংস্কার প্রস্তাবনা বিষয় নিয়ে কি কোনো গণভোট হওয়া সমীচীন হবে? এখানে তো 84টা দফা হবে, 100টা দফা হবে, সেটা জনগণের কাছে আমরা কিভাবে নিয়ে যাব? সংস্কার নিয়ে এই যে ঐক্যমত্য হচ্ছে, এটা হচ্ছে একটা জাতীয় রাজনৈতিক সমঝোতার দলিল যে যারাই পার্লামেন্টে যাবে তাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে এবং এই সংস্কার প্রস্তাবগুলো সবাইকে মেনে নিতে হবে। এটা হচ্ছে রাজনৈতিক সমঝোতার দলিল। সমাধানের উপায় খুঁজে বের করা যাবে এখন, কিন্তু বাস্তবায়নের জন্য তো একটা বৈধ ফোরাম লাগবে এবং সেই বৈধ ফোরামটা জাতীয় সংসদ। জুলাই জাতীয় সনদের যে খসড়া গত জুলাই মাসের ২৭ তারিখে আমাদের সবার কাছে পাঠিয়েছিল, যার জবাবটা আমরা ২৯শে জুলাই দিয়েছি, তাদের প্রস্তাবের সাথে একমত হয়ে সেই কি প্রস্তাব বলা হয়েছিল, মাননীয় প্রধান উপদেষ্টার বক্তৃতাতেও বলা হয়েছে, খসড়াতেও বলা হয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমস্ত প্রস্তাবনা সুপারিশগুলো প্রণয়ন করা হবে, সেই প্রতিশ্রুতিগুলো, সেই অঙ্গীকারগুলো বাস্তবায়িত হবে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদে, জাতীয় সংসদ নির্বাচিত হওয়ার পরে 2 বছর সময়ের মধ্যে। এই প্রস্তাবের সাথে আমরা একমত হয়ে আমরা আমাদের মতামত জমা দিয়েছি। কিন্তু 31শে জুলাই যেদিন দ্বিতীয় পর্বের আলোচনা শেষ হবে, সেই দিন 2-1টা দলের থেকে আপত্তি ওঠানো হলো যে এই প্রতিশ্রুত সমস্ত যে প্রস্তাবনা সুপারিশ, এগুলো বাস্তবায়নের জন্য কোনো আইনি ভিত্তি যদি না দেয়া হয় তাহলে তারা স্বাক্ষর করবেন কিনা ভাববেন। তখন আমাদের প্রস্তাব ছিল, আমি ওখানে আমার ফিনিশিং স্পিচ দিয়েছিলাম, ক্লোজিং স্পিচ দিয়েছিলাম, যে এই বিষয়েও যদি আইনি কোনো প্রক্রিয়া, বৈধ প্রক্রিয়া বের করার জন্য
কোনো আলোচনা আহ্বান করেন, আমরা অংশ নেব। কিন্তু এই জুলাই সংসদ জাতীয় সনদ প্রণয়ন হোক, স্বাক্ষরিত হোক, বাস্তবায়ন হোক, সেটা আমরা চাই। এখন আইনি কি বৈধ প্রক্রিয়া বের করা যাবে সেটা তো আলাপ আলোচনা এখনো হয়নি। কিন্তু অঙ্গীকারনামা নামে যে 2টা পৃষ্ঠা পরবর্তীতে যে সংশোধিত জুলাই খসড়াতে আমাদেরকে দেয়া হলো, সেই অঙ্গীকারনামায় কিছু বিষয় আছে যেগুলো আসলে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। এই ধারণাটা 31 দফাতে আমরা যখন দিয়েছিলাম, প্রস্তাব করেছিলাম, আমাদের ধারণা হলো যে নিম্নকক্ষের অর্থাৎ জাতীয় সংসদের সংসদ সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হন জনগণের প্রতিনিধি হিসাবে। সার্বভৌম হাউসে তারা সংবিধান সহ অন্যান্য সকল বিষয়ে সংশোধনী সহ অন্যান্য আইন প্রণয়নের ক্ষেত্রে তারা ভ্যালিড বৈধ জনপ্রতিনিধি। কিন্তু যদি আমরা আপার হাউসে গঠন করে জাতির মেধাবী সন্তানদেরকে বিভিন্ন সেক্টরে যারা প্রথিতযশা মানুষ এবং যাদের কন্ট্রিবিউশন পেলে জাতি সমৃদ্ধ হবে, যেমন সমস্ত সেক্টরে যারা জ্ঞানীগুণী মানুষ, যেমন সামাজিক ক্ষেত্রে, আইনি ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, ক্রীড়া ক্ষেত্রে, মানবাধিকারের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন বা রাখবেন, সেই সমস্ত মেধাবী সন্তানদেরকে যদি আমরা এই জায়গায় অবস্থান দিতে পারি তাহলে পরে জাতি উপকৃত হবে। অথচ দেখা যাবে তাদেরকে যদি আমরা সরাসরি নির্বাচনের প্রতি মনোনয়ন দিই, তারা হয়তো পাশে আসতে পারবেন না। সেই জন্য আমরা এই আইডিয়া থেকেই তাদেরকে ধারণ করার জন্য, জাতি বিনির্মাণে তাদের অবদানকে নেয়ার জন্যই এটা প্রস্তাব করেছিলাম। এটা অনেকটা এরকম যে জাতীয়ভাবে যারা মেধাবী বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে তাদেরকে জাতি বিনির্মাণে, জাতি গঠনে কাজে লাগানো, তাদের পরামর্শ এবং তাদের চিন্তা ভাবনাকে কাজে লাগানো। তারা অ্যাডভাইস করবে লোয়ার হাউসে, আর তারা যদি কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে পরামর্শ দিতে চায়, নতুন আইন প্রণয়ন রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সেটাও তারা পরামর্শ দিবে। এখন যদি আমরা 100 জনের তালিকা প্রকাশ করলাম, আমাদের মধ্যে প্রত্যাশিত আছে আরও 500 জনের, তাদের তুপের মুখে পূর্ব তো আমরা। তো সুতরাং এই টাইমিংটা যেটা আগে প্রকাশ করা বলছি, এটা ঠিক হলো না। আমাদের মধ্যে অনেক যোগ্য এরকম লোক আছে, প্রত্যেকের মধ্যে হয়তো একটা প্রত্যাশা আছে। 2-1টা দল ছিল, ছোট 2-1টা দল ছিল যাদের সরাসরি নির্বাচনের ক্ষেত্রে ছিল। কোন এলাকাটা 100টা নির্ধারিত হবে, এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এটা কোনো সলিউশনে আসা যায়নি। আর বদিউল আলম মজুমদার সাহেব উনি ঘূর্ণায়মান পদ্ধতি দিচ্ছে, যেটা বাংলাদেশে বা অন্যান্য পৃথিবীর দেশেও খুব একটা কার্যকর হয় না। রোটেশন পদ্ধতিতে সেই এলাকার মানুষের কোনো পছন্দ থাকবে না, তাকে আমরা বাধ্য করব যে তোমাকেই এই নারী আসনে নারী সদস্য নিতে হবে। কিন্তু সেই এলাকার মানুষের একটা ডেমোক্রেটিক রাইট আছে তো, যে ঠিক আছে এখানে নারীও থাকুক পুরুষও থাকুক, আমরা যাকে পছন্দ করব তাকে আমরা ভোট দেব, সেই অপশনটা রাখা হচ্ছে না। সেই জন্য ওই ঘূর্ণায়মান পদ্ধতিটাও রিজেক্টেড হয়ে গেল। তারপরে আসলো কি, আমিই প্রস্তাব করেছিলাম যে আমরা সরাসরি নির্বাচনের বিধানটা এখন থেকে চালু করি, তবে সীমিত আকারে। তখন আমি প্রস্তাব করেছিলাম যে এখন সংবিধান সংশোধনের অবস্থান নাই, এখন এই যে নির্বাচনটা হবে এখানে আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করি 5% সরাসরি আসনগুলোর মধ্যে, 300 আসনের মধ্যে নারীদেরকে দিতে হবে, তবে 50 আসন রিজার্ভ রাখতে হবে, কারণ ওগুলো না রাখলে দেখা যাবে যে নারীরা আর পার্লামেন্টে নাই। সরাসরি নির্বাচনের ক্ষেত্রে নারীদেরকে এখনই আমাদের মতো দলেও খুব বেশি পাওয়া যাবে না, অন্যান্য দলের ক্ষেত্রে তো আরও ক্রাইসিস, কারণ আমাদের সামাজিক অগ্রগতি, নারী সমাজের অগ্রগতি এখনও ওই পর্যায়ে উন্নীত হয় না। সেই জন্যে আমাদের প্রস্তাবটা হচ্ছে আমরা সরাসরি নির্বাচনের ক্ষেত্রে নারীদের জন্য এখন শুরু করি, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে তারা প্রস্তুত যে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ বা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কিন্তু ওভারনাইট এটা করা সম্ভব হবে না। জামাত ইসলামী এদেশের একটা রাজনৈতিক দল, কয়েকবার পার্লামেন্টে ছিল, তাদের রাজনৈতিক ইতিহাস আছে, আদর্শ আলাদা আছে। তো জামাত ইসলামের সাথে আমরা এক সময় নির্বাচনে জোট করেছিলাম, এটা কৌশলগত, কোনো আদর্শিক জোট না। এখনও তারা স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে যে অবদান রেখেছে সেটাকে আমরা স্বীকার করি। ভবিষ্যৎ গণতান্ত্রিক চর্চায় তারা অংশগ্রহণ করবেন, সামনে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সেটা আমরা মনে করি। সামনের নির্বাচনে জামাত ইসলামের সাথে আমাদের জোটবদ্ধ ইলেকশন করার কোনো সম্ভাবনা নেই।
বাংলাদেশে 90 থেকে 92% মানুষ মুসলমান। এখানে সবাই রাজনীতির সাথে জড়িত না, কিন্তু তারা সবাই ধর্মভীরু মানুষ। অনেকেই, আমি বলবো যে সকলেই না, হয়তো এর মধ্যে অন্যান্য মতাদর্শী মানুষ থাকতে পারে, অধিকাংশই তাদের ধর্মীয় প্রতিনিধিত্বটা করে এদেশের আলেম সমাজ, এবং তাদের মধ্যে কিছু কিছু আছে ইসলামিক দল করে। তাদের সাথে আমাদের আগেও যোগাযোগ ছিল। এখনও যদি আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অবদান রেখেছে সেই রকম ইসলামী দলের কোনো দলের সাথে যদি আমরা জোট করি, সেটা আমাদের চিন্তায় আছে, চেতনায় আছে। এবং বাংলাদেশে যারা ধর্মীয় নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, হেফাজতে ইসলামের মাননীয় আমির, সম্মানিত আমির যিনি আল্লামা মহিবুল্লাহ বাবনগরী, ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি, যেহেতু উনি প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের মুসলিম সমাজের একটা বৃহৎ অংশের। আর এছাড়া যারা এই বাংলাদেশে ইসলামী প্রতিষ্ঠান বা মাদ্রাসা সৃষ্টি এবং মানুষের ধর্মীয় শিক্ষার জন্য অবদান রেখেছেন, যেমন শর্ষিনার পীর সাহেব, ওনার সাথে আমরা সাক্ষাৎ করেছি। আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানও ওনার শর্ষিনার পীর সাহেবের সাথে কয়েকবার সাক্ষাৎ করেছিলেন। আমরা জমিয়তুল মুদাররিসিনের সাথে আমরা সভা করেছি। তারা মাদ্রাসা শিক্ষার সাথে তাদের সংশ্লিষ্টতা, এবং তারা একটা বিশাল সংগঠন। এইভাবে আমরা জনগণের মধ্যে একটা বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে চাই। আরেকজন রাজনৈতিক দলের নেতা কি বললেন সেটার উপরে মন্তব্য করতে অভ্যস্ত নই। সাধারণত আমরা হাটহাজারী মাদ্রাসাতে গিয়েছিলাম, মুরব্বীদের সাথে দেখা করেছি, প্রিন্সিপালের সাথে এবং মহাপরিচালকের সাথে আমরা কথা বলেছি, ওখানে অনেক সময় কাটিয়েছি। আমরা মরহুম আল্লামা শফি কবর জিয়ারত করেছি, আল্লামা জুনায়েদ বাবনগরীর কবর জিয়ারত করেছি। এটার উদ্দেশ্য হলো যে আমরা যেই সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারি নাই তেমনভাবে সরাসরি, কিন্তু আমাদের সাথে যোগাযোগ ছিল। যখনই সময় হয়েছে আমরা এটার স্বীকৃতি স্বরূপ আমরা সেখানে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করার জন্য। কিন্তু তার মানে এই যে রাজনৈতিক বক্তব্য যার কথা আপনি দিয়েছেন, যে সেইটার সাথে আমি এটাকে মিলাতে চাই না, কারণ আনুকূল্য নেয়ার বিষয় নয়। এটা হচ্ছে আমরা এই ইসলামী মূল্যবোধকে ধারণ করে আমরা রাজনীতি করি।